হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে ক্লাসটা খুব ভালো করে দেখে নেবে, তারপরে সবার শেষে কিছু কোয়েশ্চেন থাকবে এই টপিকগুলো থেকে। অর্থাৎ ক্লাস খুব ভালো করে দেখলে তবেই কিন্তু ওই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করা পসিবল হবে। তো সবার প্রথমে ক্লাসটা খুব ভালো করে শুনে নাও। সবার প্রথম টপিক আসছে আইএনএস আরি ধামন। আইএনএস আরি ধামন, এই স্পেলিংটা একটু ভালো করে দেখে নেবে, তার কারণ মোটামুটি এই ক্যাটাগরির সাবমেরিন এইটা হচ্ছে তৃতীয় সাবমেরিন। এর আগে আরও দুটো লঞ্চ করা হয়েছে, সেগুলোর নামও আমরা জানবো। তো তার আগে জেনে নেই যে এই সাবমেরিন কেমন টাইপের সাবমেরিন। আসলে এটি পরমাণু শক্তি চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। এই সাবমেরিনের ক্ষমতা জেনে নিতে হবে। এই সাবমেরিনের ক্ষমতা অর্থাৎ এখানে 8টি K4 মিসাইল এর ভেতরে রাখা সম্ভব, যার রেঞ্জ 3500 কিলোমিটার, আর 24টি K15 মিসাইল, এই যে 24টি K15 মিসাইল স্টোর করে রাখা সম্ভব, যাদের রেঞ্জ 750 কিলোমিটার, 700 থেকে 750 কিলোমিটার। এই সাবমেরিন কিভাবে চলে? চালিকা শক্তি, এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে, যেটি 83 মেগাওয়াটের। খুব ভালো করে এই ফ্যাক্টটা মনে রাখতে হবে, 83 মেগাওয়াটের নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখানে ব্যবহার করা হয়েছে। আর এই সমস্ত সাবমেরিনের, মানে এটা যেহেতু তৃতীয়, এই সমস্ত সাবমেরিনের বৈশিষ্ট্য কি? স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি এদের আছে। তার মানে হচ্ছে সাপোজ দেখা গেল কোনো দেশ ভারতের উপরে নিউক্লিয়ার হামলা করলো, তো সেই দেশকে পাল্টা জবাব দেওয়ার জন্য তো নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করার সিস্টেম থাকা দরকার। তো এই সাবমেরিন সেই কাজগুলো করবে। অর্থাৎ ভারতের ওপরে প্রথমে নিউক্লিয়ার স্ট্রাইক যদি কোনো দেশ করে দেয়, সেই দেশকে নিউক্লিয়ার স্ট্রাইক করার জন্য এই সমস্ত সাবমেরিনগুলো তৈরি করা হচ্ছে। এই ক্যাটাগরির অন্যান্য যে জাহাজ, তাদের নাম ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। যেমন আইএনএস আরিহান। আইএনএস আরিহান 2016-তে লঞ্চ করা হয়েছিল, আর আইএনএস আরিঘাট 2024-এ লঞ্চ করা হয়েছিল। এই সাবমেরিনটি যেহেতু এই বছর 2026-এ লঞ্চ করা হচ্ছে, তো সেম ক্যাটাগরির যে সাবমেরিনগুলো, সেগুলো থেকেও কোশ্চেন আসতে পারে, বিশেষ করে কত সালে লঞ্চ করা হয়েছে আর নাম খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। নেক্সট, টার বল। কি এই টার বলস? টার বলস ব্যবস্থাপনা 2026। তার আগে সবার আগে জেনে নেবো যে টার বল আগে আসলে কি। এই যে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে টার বল। এগুলো ক্রুড অয়েল থেকে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? সমুদ্রে দেখা গেল যে জাহাজে করে ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করা হচ্ছে, তো কোনো কারণে জাহাজ থেকে লিক করে সমুদ্রে পড়ে গেল সেই তেলগুলোই এই ওয়েদারিং এর মাধ্যমে, আবহাওয়া বিকারের মাধ্যমে এই রকম বলে পরিণত হয়। তারপরে সমুদ্রের তলদেশ থেকে অনেক সময় এই রকম ক্রুড অয়েল বেরিয়ে আসে। দেখা গেল সমুদ্রের তলায় কোনো জায়গায় রিজার্ভ আছে ক্রুড অয়েলের, তো সেইখান থেকে ওই তেল বেরোতে থাকে, আর সেই তেলগুলো এইরকম আবহাওয়া বিকারের মাধ্যমে, অর্থাৎ ওয়েদারিং এর মাধ্যমে এইরকম বলে পরিণত হয়। এই বলগুলোকেই বলা হয় টার বলস। টার বল। তো এই টার বল, এই সমস্ত টার বল যখন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চলে আসে, তখন এক কথায় পরিবেশের ক্ষতি হয়, সমুদ্র উপকূলবর্তী মাছের অনেক ক্ষতি হয়। সেই কারণেই সরকার এই যে পরিবেশ মন্ত্রক টার বল ম্যানেজমেন্ট রুলস 2026-এ একটি খসড়া প্রকাশ করেছে। এর উপরে অ্যাকশন নেওয়া হবে। পরিচয় কি? এই টার বলস কি? এই যে সামুদ্রিক তেলের অবশিষ্টাংশ বা পিণ্ড, অবশিষ্টাংশ থেকে তৈরি হয় এই টার বলস। রাসায়নিক উপাদানটা খুব ভালো করে মনে রাখতে হবে, হাইড্রোকার্বন ও অ্যাসফাল্টিনস। আকার কেমন আকারের হতে পারে? মুদ্রার মাপ থেকে শুরু করে একদম বাস্কেটবলের মাপের হতে পারে, মানে একদম ছোট থেকে শুরু করে একদম এই রকম বড় সাইজের হতে পারে এই টার বলস। ভারতে কোন সময় দেখা যায়? ভারতীয় উপকূলে, প্রথমত ভারতে পশ্চিম উপকূলে দেখা যায়, আর পশ্চিম উপকূলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের এই সময়কালে এই টার বলসগুলো দেখা যায়। নেক্সট, বাবু জগজীবন রাম। বাবু জগজীবন রাম ভীষণ ইম্পর্টেন্ট একজন দেশভক্ত জাতীয়তাবাদী নেতা ছিলেন, আবার স্বাধীনতার পরে তিনি মন্ত্রীও ছিলেন। 35 বছর ধরে তিনি সার্ভ করেছেন স্বাধীনতার পরে। 5 এপ্রিল 2026 এই তারিখে তার 119তম জন্ম বার্ষিকী উদযাপন করা হলো, পালন করা হলো। অর্থাৎ তার ডেট অফ বার্থ কিন্তু হয়ে যায় 5 এপ্রিল, 5 এপ্রিল। তিনি 35 বছর, দীর্ঘ সময় 35 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার পাশাপাশি তিনি আরো কিছু ইম্পর্টেন্ট পদে তিনি ছিলেন, যেগুলো আমাদের জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন সবুজ বিপ্লবের সময়, 1967 থেকে 1970 এই সালে সবুজ বিপ্লব ঘটেছিল। এই সময়ে কিন্তু তিনি খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন 1971 সালে যে যুদ্ধ হয় ইন্দো পাক বা মুক্তিযুদ্ধের সময়, 1971 সালের এই যুদ্ধেতে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তার পাশাপাশি ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীও তিনি, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন 1979-এ তিনি 6 মাসের, মোটামুটি 6 মাসের জন্য উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন।
এর পাশাপাশি তিনি যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চলছিল, গান্ধীজির সমস্ত রকম যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস লীগ তিনি তৈরি করেছিলেন 1935 সালে। 1935 সালে তিনি অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস লীগ তৈরি করেছিলেন। এইটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় ইতিহাসের জন্য, খুব ভালো করে এটা মনে রাখবে। নেক্সট, ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম আগে জেনে নেওয়া যাক, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবার বিষয় হচ্ছে যে ন্যাটো সম্পর্কে কেন জানতে হবে, এই টপিকটা তো অনেক পুরনো। জানতে হবে তার কারণ রিসেন্টলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই নেটোকে পেপার টাইগার বলেছেন। পেপার টাইগার অর্থাৎ কাগজে বাঘ। তার আগে বলে দিই পেপার টাইগারটা আসলে কি। পেপার টাইগার বলতে কাগজের তৈরি বাঘ, দেখতে তো ভীষণ ভয়ঙ্কর, একদম বাঘের মতো দেখতে, ভীষণ ভয়ানক দেখতে, কিন্তু বাস্তবে কোনো ক্ষমতা নেই, আক্রমণ করার ক্ষমতা নেই, শুধু দেখতেই বাঘের মতো। তো নেটোকে এই পেপার টাইগার বলেছে। কেন বলেছে তার কারণ এই যে রিসেন্টলি যে হামলাগুলো হচ্ছে ইরানের উপরে, অর্থাৎ ইরান আমেরিকার সাথে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধে কোনো রকম স্টেপ ন্যাটো কিন্তু নেয়নি, সেই কারণে এরকম বলা হয়েছে। এবার এই নেটোতে কতগুলি সদস্য দেশ রয়েছে? 32টি সদস্য দেশ রয়েছে। প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 4 এপ্রিল 1949-এ প্রতিষ্ঠিত হয়। এই সালটা ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে, তার কারণ পরীক্ষায় আসতেই পারে, যেহেতু এই যে কন্টিনিউ যে যুদ্ধগুলো পরপর হচ্ছে। তো নেটো কিন্তু ওই সেই প্রথম থেকেই নিউজে ছিল, প্রায় 2 বছর আগে থেকে নিউজে রয়েছে নেটো, সেই জন্য কোশ্চেন আসতে পারে। সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়ামের সদর দপ্তর। সদর দপ্তর কোথায় এটাও মনে রাখতে হবে খুব ভালো করে। আর নেটোর বিখ্যাত আর্টিকেল 5, এই আর্টিকেলটাই চর্চায় ছিল এতদিন, যতদিন থেকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে সেই সময় থেকে কিন্তু আর্টিকেল 5 এইটা নিয়ে নিউজে, এই আর্টিকেল 5 সম্পর্কে নিউজে নানান রকম আলাপ আলোচনা হচ্ছিল। তার কারণ এই আর্টিকেল 5-এ বলা হয়েছে যে নেটোর সাথে যুক্ত যে সমস্ত দেশ, সেই দেশের মধ্যে যদি কোনো একটা দেশকে আক্রমণ করা হয়, তার মানে নেটোর আন্ডারে যে যতগুলি দেশ অন্তর্ভুক্ত আছে প্রত্যেকটা দেশকেই আক্রমণ করা হয়েছে বলে ধরা হয়। এই কথাটাই বলে এই আর্টিকেল 5। এই জন্য আর্টিকেল 5 সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আর সাম্প্রতিক সদস্য অর্থাৎ রিসেন্টলি কোন কোন দেশ সদস্য হয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড 2023 সালে ইউক্রেন আক্রমণ করার পরে, রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করলো, ইউক্রেনকে আক্রমণ করার পরে এই ফিনল্যান্ড আর এই সুইডেন নেটোর পার্ট হয়। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, নতুন দুটো দেশ যেহেতু এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। এরপরে আসছে ভারতের প্রথম ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, এফবিআর ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর ভারতে তৈরি করা হয়েছে। কোথায়? তামিলনাড়ুর কালপাক্কামে। ভারতের প্রথম দেশীয় প্রোটোটাইপ, কিন্তু প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে, অর্থাৎ সাকসেসফুল হয়েছে। নতুন যে পদ্ধতিতে ইলেকট্রিসিটি উৎপাদন করা হবে সেই টেকনোলজিতে। অবস্থান কালপাক্কাম, তামিলনাড়ু, ভীষণ ইম্পর্টেন্ট, কালপাক্কাম তামিলনাড়ুতে। প্রস্তুতকারক সংস্থার নাম ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, শর্ট ফর্ম ভাবিনি, কিন্তু পুরো ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড। খুব ভালো করে এই নামটা মনে রাখতে হবে। আর এই রিঅ্যাক্টরের প্রথম ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের উৎপাদন ক্ষমতা 500 মেগাওয়াট। 500 মেগাওয়াট, এই ফ্যাক্টটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় যেহেতু প্রথম। তো এই সমস্ত ফ্যাক্ট থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। জ্বালানি কি ব্যবহার করা হচ্ছে? জ্বালানি ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম প্লুটোনিয়াম মিক্সড অক্সাইড। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের কাজ কি বা স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে এই ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর যতটা ফিউল কনজিউম করবে তার থেকে বেশি ফিউল প্রডিউস করবে। ভীষণ ইন্টারেস্টিং না? অর্থাৎ যতই বেশি চলুক না কেন, যতটা ফিউল কনজিউম করবে তার থেকে কিন্তু বেশি ফিউল প্রডিউস করবে। তো এটাই হচ্ছে স্পেশালিটি এই রিঅ্যাক্টরের। শীতলকারক মানে এই রিঅ্যাক্টর ঠান্ডা করা হয় কি ব্যবহার করে, সেটা হচ্ছে তরল সোডিয়াম। এই ফ্যাক্টটাও খুব ভালো করে মনে রাখতে হবে। এই টপিকটা ভীষণ ইউনিক, আর এর থেকে কোশ্চেন আসতেই পারে, ভীষণ ইউনিক। ভারতে প্রথম, আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধু ভারতে প্রথম নয়, সমগ্র পৃথিবীতে দ্বিতীয়, সেকেন্ড ইন্ডিয়া, প্রথম রাশিয়া তৈরি করেছিল, দ্বিতীয় ভারত। নেক্সট, অমরাবতী, অন্ধ্রপ্রদেশের রাজধানী। এটা তো আমরা জানতাম যে অমরাবতী অন্ধ্রপ্রদেশের রাজধানী, কিন্তু স্থায়ীভাবে পার্মানেন্টলি হয়ে গেল অমরাবতী অন্ধ্রপ্রদেশের রাজধানী। ভারতের রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে 2016, এই যে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিলে সম্মতি দিয়েছেন যে অমরাবতী এখন আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানী। কত তারিখে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল? এই ডেটটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, 22 অক্টোবর 2015-তে, যখন তেলেঙ্গানা আলাদা হয়ে গেল অন্ধ্রপ্রদেশ থেকে, তারপর থেকে। ঠিক আছে, তো এই ডেটটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। ভৌগোলিক অবস্থান, এই অমরাবতী এই রাজধানীর অবস্থানটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে। কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে, প্রথমত এটা মনে রাখতে হবে যে কোন নদীর তীরে অবস্থিত, তারপরে কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে অবস্থিত, এটা মনে রাখতে হবে। আর জেলাটার নামও মনে রাখবে যে গুন্টুর জেলাতে অবস্থিত। ঐতিহাসিক ভিত্তি, প্রাচীন সাতবাহন বংশের রাজধানী ছিল এই অমরাবতী। তো এই সমস্ত ইনফরমেশন মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট,
ইন্ডিয়ান সফট শেল টার্টেলস। এই যে যে ছবিটা আগে খুব রেয়ার দেখেছো হয়তো, এর আগে হয়তো এরকম টার্টেলস তোমরা দেখোনি। ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ প্রায় এন্ডেঞ্জার, মানে বিপন্ন, দেখাই যায় না। কিন্তু নিউজে কেন? তার কারণ এই যে গ্রেটার নয়ডাতে পুলিশ সম্প্রতি পাচারকারীদের কাছ থেকে 16টি এইরকম বিরল টার্টেলস উদ্ধার করেছে। এইবার এই টার্টেলস এর বৈজ্ঞানিক নামটাও জেনে রাখতে হবে। এটা হচ্ছে যে নিলসনিয়া গ্যাঙ্গেটিকা। তার কারণ গ্যাঙ্গেটিকা নাম থেকেই বোঝা যাচ্ছে যে গঙ্গার সাথে রিলেটেড, অর্থাৎ এটাকে গাঙ্গেয় সফট শেল টার্টেলও বলা হয়। দি গ্যাঙ্গেটিক সফট শেল টার্টেল বলা হয়, দি গ্যাঙ্গেটিক সফট শেল টার্টেলও বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। এই টার্টেলকে সুরক্ষা প্রদান করা হয়েছে কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, শিডিউল 1 এর মাধ্যমে। ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ এই বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অন্যান্য পশুদেরকেও প্রোটেকশন দেয়, সেই কারণে এইটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, মনে রাখতে হবে। শিডিউল 1। বিচরণ ক্ষেত্র, অর্থাৎ কোথায় দেখা যায় বা কোথায় একসময় পাওয়া যেত খুব বেশি পরিমাণে, গঙ্গা, সিন্ধু আর মহানদীতেও পাওয়া যেত। ভীষণ ইম্পর্টেন্ট। আর এই নামটা কিন্তু মনে রাখতে হবে, বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? নিলসনিয়া গ্যাঙ্গেটিকা। ভীষণ ইম্পর্টেন্ট। শারীরিক বৈশিষ্ট্য, মানে দেখতে কেমন? চামড়ার মতো নরম খোলস। এই যে কেন সফট শেল বলা হয়েছে, তার কারণ উপরের যে শেলটা, তোমরা যে অন্যান্য টার্টেল দেখেছো যে উপরের শেলটা ভীষণ শক্ত হয়, হার্ড হয়, কিন্তু এদের হার্ড না, একদম লেদারের টাইপের, নরম, সফট ভীষণ। আর গলা, মানে মুখটা নলের মতো লম্বা, যদিও এই মুখটা অনেক ছোট দেখাচ্ছে, এই যে মানে মুখটা অনেকটা বের করতে পারে না। নেক্সট, মিশন মিত্র। ভীষণ ইম্পর্টেন্ট। রিসেন্টলি ইসরো এই মিশনটা লঞ্চ করেছে, তার কারণ এর পরে যে মিশনটা আসবে, চন্দ্রযানের যে মিশন আসছে, সেই মিশনে মানে কেমন ভাবে তখন মিশনটাকে সাকসেসফুল করা হবে তার একটা এক প্রকার টেস্ট নেওয়া হচ্ছে এখানে লাদাখে, লেহ লাদাখে। তো লাদাখে ইসরো এই মিশনটা লঞ্চ করেছে। ভারতের প্রথম দলগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় গবেষণার জন্য এই মিশন মিত্র চালু করা হয়েছে। এবার এখানে দলগত, আচরণগত কেন বলেছে? এই শব্দটারও মানে আছে এখানে। দলগত, আচরণগত বলতে যে টিমগুলো একে অপরের সাথে কোঅর্ডিনেট করবে, তারা সেই সিচুয়েশনে কতটা ভালো কোঅর্ডিনেট করতে পারবে সেইটার উপরে টেস্ট হবে এখানে, মানে বোঝা যাবে। তারপরে শারীরবৃত্তীয় গবেষণা। শারীরবৃত্তীয় গবেষণা বলতে ওই যে লেহ লাদাখে, ওখানে প্রথমত টেম্পারেচার থাকে একদম লো, অক্সিজেনের লেভেল থাকে একদম লো, মানে অনেক কম পরিমাণে অক্সিজেন ওখানে থাকে। তো ওই সিচুয়েশনে কতটা বেটার ডিসিশন নিতে পারবে এই টিমমেটরা, ক্রু মেম্বাররা, ওইটাও চেক করা হবে। এবার এই মিত্র মিশনের পুরো নামটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে ম্যাপিং অফ ইন্টার অপারেবল ট্রেটস অ্যান্ড রেসপন্স অ্যাসেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট আর ভীষণ ইউনিক। অবস্থান কোথায়? লেহ লাদাখে। উচ্চতাটা মনে রাখতে হবে, 3500 মিটার উচ্চতাতে এই টেস্টগুলো নেওয়া হচ্ছে। আয়োজক সংস্থা অবশ্যই ইসরোই হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মূল লক্ষ্য কি? ওই যে হাইপ্রক্সিয়া, অর্থাৎ অক্সিজেনের স্বল্পতা থাকা অবস্থায় কেমন ভাবে রিয়াক্ট করবে ক্রু মেম্বার, বা কতটা বেটার ডিসিশন নিতে পারবে। আর ঠান্ডা, প্রথমত ভীষণ ওই এরিয়াটা ভীষণ ঠান্ডা, তো বিচ্ছিন্নতা, মানে ঠান্ডা ও বিচ্ছিন্নতা কিভাবে মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, ওইটা চেক করা হবে, পরীক্ষা করা হবে। নেক্সট, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল কেন নিউজে এখন রয়েছে? তার কারণ হচ্ছে রিসেন্টলি এই যে স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিয়েছিল ইরান, সেই কারণে এক কথায় ওই স্ট্রেট অফ হরমুজকে ওপেন করার জন্য এই সিকিউরিটি কাউন্সিলে প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সেখানে ভেটো করে দিয়েছে এই রাশিয়া ও চায়না। এবার ভেটো কি জিনিস সেটা আগে জেনে নিতে হবে। ভেটো হচ্ছে একটা পাওয়ার। এই ইউনাইটেড নেশনের যে সদস্য, 15টা সদস্য সংখ্যা, 15টা সদস্য দেশ আছে, তার মধ্যে 5 জন আছে স্থায়ী দেশ, 5টি আছে স্থায়ী দেশ আর 10টা হচ্ছে অস্থায়ী। এই 5টি দেশের মধ্যে যদি কোনো দেশ কোনো প্রস্তাবের ওপরে ভেটো করে দেয়, তাহলে সেই প্রস্তাব পাস হবে না। সেই 5টা দেশের নাম আমরা পড়ে নেবো। চীন, রাশিয়া, যেহেতু পাশাপাশি আমরা এইভাবে মনে রাখবো, ইজি হয়ে যাবে। চীন, রাশিয়া, তারপরে ফ্রান্স, তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলতে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এদিকে আছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে? দুটো যুক্তরাষ্ট্র, ঠিক আছে? একটা হচ্ছে ইউনাইটেড আমেরিকা, ইউনাইটেড অফ স্টেটস, আর একটা হচ্ছে ইউনাইটেড কিংডম। এই দুটো নাম মনে রাখতে হবে। অস্থায়ী সদস্য, আরো এই যে 10টা অস্থায়ী সদস্য রয়েছে, তাদের সময় হচ্ছে, তাদের টেনিয়র হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছরের জন্য ওই অস্থায়ী সদস্যগুলো থাকে। ভোটদান পদ্ধতি, মানে যখন কোনো প্রস্তাব পেশ করা হয় তখন মিনিমাম 9টা ভোট ইয়েস হওয়া লাগবে, ইতিবাচক অর্থাৎ পজিটিভ হওয়া লাগবে 9টা ভোট, যে হ্যাঁ আমরা পাস করতে চাই এই প্রস্তাবটি। কিন্তু এর পাশাপাশি এই যে 5টি সদস্য দেশ, পার্মানেন্ট সদস্য, এই 5টি দেশের মধ্যে কোনো দেশ যদি ভেটো করে দেয় তাহলে তো পাস হবে না, অর্থাৎ কোনো দেশের তরফ থেকে ভেটো থাকলে হবে না পাস। বোঝা গেল বিষয়টা? নেক্সট, এলিফ্যান্টা দ্বীপ। এলিফ্যান্টা দ্বীপ ও সাম্প্রতিক আবিষ্কার। এলিফ্যান্টা দ্বীপ কেন নিউজে আসলো? তার কারণ হচ্ছে এলিফ্যান্টা দ্বীপে এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা দ্বীপে 1500 বছরের পুরনো একটি টি আকৃতির উন্নত জলাধার, স্টেপ যে রিজার্ভারগুলো হয় সেগুলোর খোঁজ পেয়েছে। এই যে স্টেপ রিজার্ভার,
কত বছরের পুরনো? 1500 বছরের পুরনো। আর কারা খোঁজ করেছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা ভীষণ ইজি, তার কারণ ইউজুয়ালি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারই দায়িত্ব থাকে এইসব খনন কার্যের। তো পরিচয় কোথায় পাওয়া গিয়েছে? এটা পাওয়া গিয়েছে মুম্বাই হারবারে। এই আইল্যান্ডটা অবস্থিত, এলিফ্যান্টা আইল্যান্ড অবস্থিত মুম্বাই হারবারে। পরিচিতি, স্থানীয় ভাষায় ঘাড়াপুরিও বলা হয়। এই ইংরেজি স্পেলিংটা মনে রাখবে, অনেক সময় ইংরেজি স্পেলিংটা দিয়ে কোশ্চেন দিয়ে দেবে। আর এটা আবিষ্কার কারা করে, মানে এলিফ্যান্টা আইল্যান্ড নামকরণ কারা করে? নামকরণ করে এই পর্তুগিজরা সবার প্রথমে এই এলিফ্যান্টা দ্বীপে যায়, সেখানে গিয়ে দেখে পাথর কেটে হাতি বানানো রয়েছে এক জায়গায়, তো সেইটা দেখে ওরা নামকরণ করে এলিফ্যান্টা আইল্যান্ড। আর প্রধান স্থাপত্য কি? শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা বিশ্ববিখ্যাত শিলাকাটা, মানে রক কাট যে গুহা মন্দির, ওইখানে পাওয়া গিয়েছে অনেক প্রচুর পরিমাণে। আর রিসেন্টলি ওইখানেই এই স্টেপ ওয়েল অর্থাৎ স্টেপ রিজার্ভয়ার পাওয়া গিয়েছে, যেটা 1500 বছরের পুরনো। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, নিউজে রয়েছে, নতুন আবিষ্কার, ভালো করে পড়ে নেবে, পরীক্ষায় আসতে পারে। নেক্সট কিছু এমসিকিউ আমরা করে নেবো। প্রথম কোশ্চেন সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে না পারলে উত্তর দেখে নেবে। ভারত সম্প্রতি কোন পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত করেছে? আইএনএস আরিধামান। আইএনএস আরিধামান। এর আগে আইএনএস অ্যারিহান্ট আর আইএনএস আরিঘাট লঞ্চ করা হয়েছিল, কত সালে করানো হয়েছে ওগুলো ভালো করে মনে রাখতে হবে সাল। নেক্সট, আইএনএস আরিধামান সাবমেরিনটির চালিকা শক্তি হিসাবে কত মেগাওয়াটের পারমাণবিক চুল্লি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহৃত হয়েছে? 83 মেগাওয়াট। কোন প্রক্রিয়ার ফলে সমুদ্রের ওপর ভাসমান তেল পিণ্ডে বা টার বলে পরিণত হয়? সেটা হচ্ছে ওয়েদারিং, আবহ বিকার। নেক্সট, 5 এপ্রিল 2026 তারিখে স্বাধীন ভারতের কোন প্রবীণ জননেতার 119তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, বাবু জগজীবন রাম। ভীষণ ইম্পর্টেন্ট পড়ে নেবে, তার কারণ তিনি ভারতের সবথেকে হাইয়েস্ট, মানে 35 বছর কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ছিলেন, খুব ইম্পর্টেন্ট। বাবু জগজীবন রাম কত সালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস লীগ প্রতিষ্ঠা করেন? 1935 সাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থাকে কাগুজে বাঘ বা পেপার টাইগার বলে অভিহিত করেছেন? নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949।